আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি সোনাপুর 5 লাখ ভ্যাকসিন আনতে চীনে গেল পরিবহন বিমান। কোয়াড জোটে যোগ দেবে কিনা তা বাংলাদেশের নিজস্ব বিষয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বৃষ্টি উপেক্ষা করে ঈদে ঘরমুখী মানুষের ঢল। শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা আপাতত বন্ধ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হবে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ঈদের দিন পর্যন্ত চলতে পারে, আবহাওয়ার পূর্বাভাস। গাজায় দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বিমান হামলায় 21 ফিলিস্তিনি নিহতের ঘটনায় উদ্বেগ, সহিংসতা বন্ধের আহ্বান। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। চীন থেকে সিনোফার্মের 4 থেকে 5 কোটি করোনার টিকা কিনতে চায় সরকার। এ নিয়ে দুদেশের মধ্যে দাপ্তরিক কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে রেমডিসিভির সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগে চীন বাংলাদেশে তাদের টিকা ট্রায়ালের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিল, কিন্তু তাতে রাজি হয়নি বাংলাদেশ। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমতি দেওয়ার পরই সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশের জন্য কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সরকার সিদ্ধান্ত নিতে দেরি করেছে, এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। এদিকে চীনের উপহার দেয়া 5 লাখ ডোজ ভ্যাকসিন আনতে সকালে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ। আগামীকাল এসব ভ্যাকসিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আমাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা প্রপোজাল করেছি যে তারা জুন জুলাই থেকে তারা একটা কিছু কিছু করে দেওয়া শুরু করবে, একটা ফেজ আউট করে দিবে। একদম যে ডিসেম্বরেই আসবে সেরকম কিছু না। আমরা তাদেরকে জোর অনুরোধ করেছি এবং তারা রাজিও হয়েছে যে আমরা হয়তো জুলাই মাসে বা জুন মাসে কিছু দিতে পারবো, এবং প্রত্যেক মাসেই যাতে তারা কিছু কিছু দেয়, একটা অ্যামাউন্ট দেয়, সেইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম তাদেরকে আমরা করার জন্য অনুরোধ করেছি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন বিরোধী অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ যুক্ত হবে কিনা তা নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, এ ব্যাপারে আগ বাড়িয়ে কারো কথা বলা অনাকাঙ্ক্ষিত। গতকাল চীনের রাষ্ট্রদূতের এ বিষয়ে দেয়া বক্তব্যের জবাবে দুপুরে এই মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করি, তবে হ্যাঁ, যে কোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে, আমরা সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি। হ্যাঁ, কিন্তু আমরা কি কাজ করব না করব সেইটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্যে আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। ওনারা যাই বলতে পারেন, এবং ন্যাচারালি তিনি একটি দেশের প্রতিনিধিত্ব করেন, তারা হয়তো এটা চায় না, তারা বক্তব্য বলবেন। যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনও অ্যাপ্রোচও করে নাই। হ্যাঁ, এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। আমরা এটারে খুব একটা উনি বলেছেন ফাইন, দ্যাটস মাচ, এটা নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য নাই। এসব বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, চীনের 5 লাখ উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমান ইতিমধ্যে রওনা হয়েছে সেটি আমরা জানি, কিন্তু 5 কোটি ডোজ যেটি কেনার কথা বলা হয়েছে সেটি কবে নাগাদ আসতে পারে, শুরুতেই একটু এটি বলবেন। গতকালকে চীনা রাষ্ট্রদূতের একটি অনুষ্ঠান ছিল, ভার্চুয়াল প্রোগ্রামে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সিনোফার্মের যে টিকাটি আছে সেটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি করার কারণে যেই কিউটি আছে আন্তর্জাতিক বাজারে এই চীনের সিনোফার্ম কেনার জন্য যেই তালিকাটি আছে সেই তালিকায় অন্যান্য দেশ থেকে দেশের সাথে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। অন্যান্য দেশ যেহেতু তারা আগে সিদ্ধান্ত নিয়েছে চীনের সিনোফার্মের টিকা কিনবেন এবং সরবরাহ করবেন, তার জন্য তারা সেই সিরিয়ালে বাংলাদেশ থেকে অন্যান্য দেশ আগে এগিয়ে আছে। সেই কারণে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি দেরি হবে এবং
তারপরে আমাদের আজকে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন, আপনি নিজেও শুনেছেন যে তিনি বলছেন যে চীনের সাথে তার আলোচনা চালিয়ে যাচ্ছেন। এখনও কিন্তু চীন থেকে সিনোফার্মের যে 4-5 কোটি ডোজ কেনার কথা বলা হচ্ছে করোনা টিকার, সেটি কিন্তু কোনো চুক্তির আওতায় আসেনি। সেটি নিয়ে আলোচনা চলছে এবং দাপ্তরিক কাজ চালানো হচ্ছে বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন এবং বলছেন যে পর্যায়ক্রমে তারা চাইছে পর্যায়ক্রমে জুন জুলাই থেকে যেন প্রথম চালান আসতে থাকে এবং কিছু কিছু করে আসলে তারা দ্বিতীয় ডোজটি যেন হাতে থাকে, সেইভাবেই তারা তাদের যে টিকার কার্যক্রম আছে করোনা টিকা সারা দেশব্যাপী যে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন সেটি তারা অব্যাহত রাখতে চাইছেন। একই সাথে তিনি এও জানেন যে অ্যাস্ট্রাজেনিকার সাথেও তারা কথা চালিয়ে যাচ্ছেন, যদিও সেই পক্ষ থেকে এখনো কোনো ধরনের আপডেট তথ্য আসেনি সরকারিভাবে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে কোয়াডে বাংলাদেশ যোগ দেবে কিনা, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আর কি বলেছেন আর একটু জানতে চাই যে চীন কোয়াডে যোগ দেওয়া নিয়ে যে মন্তব্যটি করেছেন চীনের রাষ্ট্রদূত, কূটনৈতিক বিশেষজ্ঞ পররাষ্ট্র নীতি বিষয়ক যারা আছেন তারা এই বক্তব্যকে আসলে কিভাবে দেখছেন? 2007 সালে ভারত এবং প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল নির্বিঘ্ন করার জন্য মূলত 2007 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অস্ট্রেলিয়া, ভারত, জাপান এই জোটে অংশগ্রহণ করেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি 10 বছর পর, হিমঘরে থাকার 10 বছর পর এই জোটটি আবার খুব ভালোভাবেই জোরে সোরে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। গত 6 মাস আগে দেখা গেছে যে তারা সামরিক প্রশান্ত মহাসাগরে তারা সামরিক মহড়া চালিয়েছে। মূলত সেই জায়গা থেকেই কিন্তু চীনের প্রথম আঘাতটি লাগে এবং চীনের পক্ষ থেকে গতকালকেও বলা হচ্ছে, দেশটির রাষ্ট্রদূত বলেছেন চীন মনে করে এই কোয়াড একটি চীন বিরোধী জোট এবং সেখানে যদি বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে দুদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটি বিঘ্ন হবে এবং তিনি চীনের রাষ্ট্রদূত যেই ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যটি দুঃখজনক বলে বলেছেন, আক্ষেপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন কোনো দেশের রাষ্ট্রদূত এইভাবে তার মন্তব্য সরাসরি করতে পারেন না এবং সেটি নিঃসন্দেহে দুঃখজনক। এবং কূটনীতিক বিশ্লেষকরাও কিন্তু বলছেন যে এই ধরনের চীনের রাষ্ট্রদূত গতকালকে যেই বক্তব্যগুলো দিয়েছেন প্রথমত কিছুটা সরকার বিরোধী বক্তব্য বলেই তারা বলতে চাইছেন এবং বলছেন যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তার পররাষ্ট্র নীতি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকারই নির্ধারণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এদেশের জনগণের জন্য যেটি মঙ্গল বাংলাদেশ সেই সিদ্ধান্ত নেবে, কোন জোটে যাবে কোন জোটে যাবে না সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। নাফিজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন উদ্যানের ভেতরে এখন পর্যন্ত 50টি গাছ কাটা হয়েছে, এর মধ্যে কোনো দুষ্প্রাপ্য গাছ আছে কিনা তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরও 50টি গাছ কাটার পরিকল্পনা থাকলেও তা আরও কমানো যায় কিনা ভেবে দেখা হচ্ছে। এদিকে এ প্রসঙ্গে উচ্চ আদালতের নির্দেশনার বিষয়ে তিনি বলেন আদালতের চেয়েও সংসদ বড়, সেখানে এ বিষয়ে আইন পাশ হয়েছে, যোগ করা হয়েছে কঠিন শর্ত, সেসব শর্ত ও নিয়ম মেনে গাছ কাটা হয়েছে বলে জানান মন্ত্রী। যারা পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, যে সেখানে উদ্ভিদবিদ, এদেরকে যেটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় বা গাছ না কাটে বা কোন ধরনের গাছ লাগালে কোনটা কোথায় লাগালে হয় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আগামী মাসেই, এই মাস তো রমজানই, ঠিক আছে, আগামী মাসের প্রথম দিকেই আমরা সভা করে আমাদের আবার এটা পুনর্বিন্যাস করবো ইনশাআল্লাহ। ঈদের ছুটি শুরুর আগে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে গাবতলী, আব্দুল্লাহপুর সহ বাস টার্মিনালে রয়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। আন্তজেলা বাস বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। তবে এজন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। অনেকে পায়ে হেঁটেও পার হচ্ছেন ঢাকার সীমানা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে যে কোনো মূল্যে যেতে হবে গ্রামের বাড়ি, তাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ট্রাকে করে রাজধানী ছাড়ছেন অনেকে। করোনার কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীরা বেছে নিচ্ছেন অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস। বেশিরভাগের সঙ্গেই রয়েছে পরিবার ও ব্যাগ ভর্তি জিনিসপত্র। ভেঙে ভেঙে যাওয়ায় গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। কষ্ট তো হচ্ছে, যে এখন কি করব বলেন, আমাদের কিছু বলার নাই। এখন রিক্সা দিয়ে আসতেছি, সিএনজিতে অনেক কষ্ট করে আসতে, আমাদের বাড়িতে যেতে হবে, কারণ কুরবানির সময় বাড়ি গেছে, এর মধ্যে বাড়ি যাই নাই।
শিমুলিয়া পাটুরিয়া ঘাটে পৌঁছাতে পারলে ফেরি পার হয়ে গন্তব্যে যেতে পারবেন বলে আশা তাদের। বাড়ির সবার সাথে তো ঈদ করতে হলে তো কষ্ট করলে যাইতে হবেই। দূরপাল্লা বাসগুলো ছেড়ে দিলে ভালো হইতো, মানে গন্তব্য পর্যন্ত গেলে আর সমস্যা হইতো না, মানুষের এত ভোগান্তি হইতো না। লকডাউনে ঢাকা থেকে বের হওয়ার পয়েন্টে পুলিশের চেকপোস্টে ঢিলেঢালা ভাব। ব্যক্তিগত গাড়ি থামিয়ে কারণ জানতে চাওয়া হলেও হেঁটে চলাচলকারীরা অবাধে ঢাকা ছাড়ছেন। মানুষের তো চাপ থাকবে ঈদ উপলক্ষে, বাট আমরা প্রতিটা গাড়ি চেক করতেছি চেক পয়েন্টে। রপ্তানি কাজে যে পোশাক খাতের যে গাড়িগুলো ওটা দেখে ছেড়ে দিচ্ছে যে আমরা যদি যাত্রী পরিবহন করে প্রাইভেট কার হোক, হাইস গাড়ি হোক, অন্য কোনো গাড়ি চলে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর ঢাকা সিটির যে গাড়িগুলো এটা ঢাকার বাইরে যেতে পারে না, এটা আমরা ইউটার্ন করে আবার সিটির ভিতরে ঢুকে দিচ্ছি। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও গাদাগাদি করে চলাচল করছে যাত্রীরা। মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাই নেই বেশিরভাগ জায়গাতেই। এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ায় করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। ছুটি শেষে তারা যখন আবার ঢাকায় ফিরে আসবেন তখনও স্বাস্থ্যবিধি উপকৃত হবে। এতে ঈদের পরে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঈদের স্বাস্থ্যবিধি যেভাবে উপেক্ষিত হচ্ছে তাতে দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ঘরমুখী মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, এই মুহূর্তে গাবতলীতে কি পরিস্থিতি দেখছেন আপনি? বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে ঘরমুখী মানুষের স্রোত বা ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু বাড়া শুরু করেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, যেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন প্রচুর মানুষ তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এবং যেহেতু গণপরিবহন নেই, দূরপাল্লার বাস বন্ধ, তাই একেবারে চরম পর্যায়ের যে ভোগান্তি সেটিকে উপেক্ষা করেই কিন্তু তারা আসলে রাজধানী ছাড়ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এই যে গাবতলীর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচ থেকে কিন্তু এটিকে আবার ইউটার্ন নিয়ে চলে যেতে বলা হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষ যারা আছেন তারা পায়ে হেঁটে এই জায়গাটিতে যাচ্ছেন, এবং সামনে যেহেতু ঈদকে সামনে রেখে তারা যাচ্ছেন সেই জন্য তারা প্রত্যেকের কাছেই কিন্তু ব্যাগ রয়েছে, একাধিক ব্যাগ নিয়ে আমরা দেখেছি যে তারা আসলে এখান থেকে যাচ্ছেন। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কিন্তু চরমভাবে উপেক্ষিত হচ্ছে। যেমনটি জনস্বাস্থ্যবিদ বলছিলেন যে আসলে যেহেতু স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাচ্ছেন, করোনা সংক্রমণ রোধ করার জন্যই কিন্তু এই গণপরিবহন দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছিল এবং অনুরোধ করা হয়েছিল যাতে সাধারণ মানুষ এখান থেকে ঢাকা থেকে না বের হন। কিন্তু অনেকেই আছেন যারা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন, ঈদের সময় শুধুমাত্র তারা পরিবারের পরিজনের কাছে যান, তারা আসলে এই সুযোগটিকে হাতছাড়া করতে চান না। সারা বছরে তারা ছুটিও পান না। তারা এমনটি বলছেন ছুটি ঈদের সময় শুধুমাত্র পাওয়া যায়, শুধুমাত্র এই জন্যই তারা যাচ্ছেন। এবং যেহেতু সাধারণ মানুষ বলছে যেহেতু গণপরিবহন চলছে না কিন্তু মানুষকে ছুটি পেয়েছে তারা যেতে চায়, সেক্ষেত্রে দূরপাল্লা বাস চালু করে দেওয়ার কথা কিন্তু বলছে। সেটিকে আত্মঘাতী বললেই কিন্তু বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সকাল থেকে যেই পরিমাণের গাড়ির চাপ ছিল সেই পরিমাণের গাড়ির চাপ কিন্তু আরো বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত যে সকল বাহন রয়েছে সেগুলো বেড়েছে, মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য যে সকল বাহন রয়েছে সেগুলোর চাপ কিন্তু অনেক বেড়েছে। তার পাশাপাশি সাধারণ মানুষের যে চাপ সেটি কিন্তু বহু গুণে বেড়েছে, এবং মানুষে এখানে কিন্তু আসলে লোকে লোকারণ্যই বলা যায়। এবং এখান থেকে এই বৃষ্টি পার হওয়ার পরে আমিনবাজার থেকে তারা ভেঙে 2বার 3বারে করে যাচ্ছেন। আমরা দেখেছি যে বেশ কিছু বাস সেখানে কিন্তু অপেক্ষা করছে, বেশ কিছু পিকআপ আপনি দেখতে পাচ্ছেন যে পিকআপটি যাচ্ছে। এই ধরনের পিকআপে করে আমরা দেখেছি যে অনেকে এরকম ছোট এক একটি পিকআপে আমরা দেখেছি 25-30 জন করে তারা উঠতে। বড় ট্রাকে আমরা দেখেছি ট্রাক ভর্তি লোক তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। সব মিলিয়ে তারা যেতে চাইছেন যে কোনো মূল্যেই, তারা আসলে গ্রামের বাড়ি গিয়ে প্রিয়জনের কাছে গিয়ে তারা ঈদ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে করোনার ঝুঁকিকে মাথায় নিয়ে গেলেও তারা আসলে যেতে চাইছেন। সেই ক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাপ অনেক বেড়েছে। তার সঙ্গে সঙ্গে বলা যায় যেহেতু আজকে শেষ ছুটি, আগামীকাল আরও এই চাপটি বাড়তে পারে। তার কারণ হচ্ছে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, আজকে থেকে কিন্তু সব প্রতিষ্ঠান একেবারে বন্ধ হয়ে যাবে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দুই ফেরিঘাটে আজও ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই নানা উপায়ে ঘাটে জড়ো হচ্ছেন তারা। গাড়ি না পেয়ে অনেকেই দীর্ঘ পথ পায়ে হেঁটে ঘাটে যাচ্ছেন। তবে কোথাও নেই করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বালাই। সকাল থেকে যাত্রী চাপ ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। যানবাহন না পেয়ে দীর্ঘ পথ অনেকে হেঁটে পৌঁছান
ঘাট এলাকায়। শিমুলিয়া ঘাটে 16টি ফেরির মধ্যে চলাচল করছে 14টি। এতে মানুষ আগের দিনের তুলনায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে না ফেরির জন্য, এতে কমেছে ভোগান্তি। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকাল থেকেই ছিল যাত্রী ভিড়। দুদফা ঝড় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখী মানুষকে। যাত্রী চাপ কমাতে দুপুর থেকে চালু করা হয় 16টি ফেরি। সবগুলোই ব্যাপক জনসমাগম থাকলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কোথাও। কেরানীগঞ্জ থেকে আসছি, ঢাকা থেকে ট্রলার দিয়ে। ওইখান থেকে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে আমাদেরকে আটকায় রাখছে 1-1.5 ঘন্টা। তারপরে ওইখান থেকে আমাদের বাইর করে দিছে, তারপরে আমরা এখান দিয়ে গাড়িতে আসছি। তারপরে জানি এটা রিস্ক, এটা উচিত হয় না। তারপরে নারীর টানে আপনারাই তো বলেন বাড়ি আমাদের এদিকে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। আমার মেয়ে নিয়ে এসে অনেক কষ্ট হয়ে গেছে, আমার মা আছে বাড়িতে। আরো জানাতে শিমুলিয়া ঘাট থেকে চোখ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, এই যে পায়ে হেঁটে ছোট যানবাহনে করে ঘাটে জড়ো হচ্ছেন মানুষ, গুনছেন বাড়তি ভাড়া, কি বলছেন ঈদে ঘরমুখ মানুষজন? ঈদে ঘরমুখ মানুষজনের আসলে এক বাক্যে সবার যে অভিযোগ সেটি হচ্ছে যে অবর্ণনীয় দুর্ভোগের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। তাদের দৃষ্টিকোণ থেকে যে সব দিকেই যেহেতু যাওয়া যাচ্ছে, যে কোনোভাবেই হোক তারা যাচ্ছেন, গণপরিবহন ছোট বড় হোক যেটাই হোক, যে ধরনের গণপরিবহনে তারা যাচ্ছেন বাড়িতে, সেক্ষেত্রে যাওয়া যেহেতু যাচ্ছে, সরকার যেহেতু আটকাতে পারছে না, সুতরাং একটা শৃঙ্খলার মধ্যে আনা উচিত ছিল, এটা তাদের বক্তব্য। যদি এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে তারা ঘাট পর্যন্ত যেতে পারতেন, গতকালকে যে ধরনের পরিস্থিতি ছিল আজকে সেই তুলনায় অনেকটা শৃঙ্খলিত। তো এই ধরনের পরিস্থিতি যদি সরকার আগে থেকেই ব্যবস্থা নিত তাহলে হয়তো তাদের এই দুর্ভোগটি পোহাতে হতো না। এখনো অর্থাৎ যে মাওয়া ভাঙা যে এক্সপ্রেসওয়েটি রয়েছে, সেই যাত্রাবাড়ি থেকে এই মাওয়া ঘাট পর্যন্ত বা শিমুলিয়া ঘাট পর্যন্ত পথে তাদেরকে কমপক্ষে 3টি পয়েন্টের সম্মুখীন হতে হচ্ছে এবং 3টি পয়েন্টে আসার আগেই ওই যানবাহন থেকে তারা নেমে যাচ্ছেন, পরবর্তীতে পয়েন্টটি পার হয়ে তারা আবার অন্য যানে পার হচ্ছেন। তো এই যে দুর্ভোগের মধ্য দিয়ে তারা ঘাটে আসছেন, ঘাটে এসে তারা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই কারণে যে গতকাল পর্যন্ত ফেরিতে ওঠার জন্য তাদেরকে অনেক ধকল পোহাতে হয়েছিল। আজকে কিন্তু সেই ধরনের কোনো ধকল পোহাতে হচ্ছে না। ফেরিতে আসার পরেই কিন্তু তারা ফেরিতে উঠতে পারছেন। প্রতিনিয়ত 14টি ফেরি যাতায়াত করছে এবং 14টি ফেরিতে প্রত্যেকেই যারাই আসছেন ঘাটে আসতে পারছেন, তারাই কিন্তু ফেরিতে উঠতে পারছেন। এবং ফেরিতে শুধু যাত্রী নয়, একই সঙ্গে যে পণ্য পরিবাহী যে গাড়িগুলো এবং অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেগুলো আসছে এবং যেতে পারছে, পারাপার হতে পারছে। আমরা BIWT এর থেকে যে তথ্যটি জেনেছি সেটি হচ্ছে যে ভোর 4টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত এ পর্যন্ত 10টার মধ্যে প্রায় 1.5 লাখ মানুষ যাতায়াত করেছে। 10টার পরে আমরা ধারণা করছি যে আরও 1.5 লাখ অর্থাৎ প্রায় 3 লাখ মানুষ এখন পর্যন্ত কিন্তু এই 2টা পর্যন্ত প্রায় পারাপার হয়েছে এটি বলা যায়। এবং BIWTC কর্তৃপক্ষ বলছে যে বিকেলের দিকে চাপটা আরও বাড়বে, বিকেল থেকে রাত পর্যন্ত একটা চাপ আসবে। সকাল 9টা পর্যন্ত কিন্তু প্রবল চাপ ছিল, সেই চাপ তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে এবং ধারণা করছেন যে বিকেলের চাপটাতে আরো বেশি হবে, যেহেতু শেষ কর্মদিবস বলা যায়। শেষ কর্মদিবসের পর অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন, সুতরাং সেই চাপ সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া যত বেশি মানুষজনই ফেরিতে উঠছে না কেন, এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, ফেরি পুরোপুরি যদি ভরে যাওয়ার পরে আর একজনকেও তারা চেষ্টা করছেন যাতে উঠতে না পারে। যতটা শৃঙ্খলার মধ্যে দায়িত্ব পালন করা যায় সেটি তারা চেষ্টা করছেন। ইজাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, একটু বলবেন যে সকালে আমরা দেখেছি যাত্রীর ভিড় অনেক বেশি ছিল, দুপুর থেকে 16টি ফেরি সবগুলোই চালু করা হয়েছে, 2 দফা আমরা দেখেছি ঝড় বৃষ্টিও হয়েছে, সব মিলিয়ে ঘাটের পরিস্থিতি আমাদের বলুন। ঘাটে আসলে এখন একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, কারণ আপনি জানেন যে 16টি ফেরি যখন চলাচল করে তখন এই পাটুরিয়ায় 5টি ঘাট, 5টি ঘাটের প্রতিটি পকেটেই কিন্তু ফেরি স্ট্যান্ডবাই থাকে এবং এই সব ফেরিতে করে কিন্তু যাত্রী পার হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো সকাল থেকেই কিন্তু এই যে বৈশাখী ঝড় বলে সেই ঝড় কিন্তু হচ্ছে এবং এখনো বৃষ্টি হচ্ছে। আপনাকে যদি বলি, কিছুক্ষণ আগে একটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি তার পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং শাহ আলী নামের একটি ফেরি দৌলতদিয়া থেকে এখন পাটুরিয়া এসেছেন এবং জাহাঙ্গীর নামের যে ফেরিটি ওই ফেরিটি পাটুরিয়া থেকে দৌলতদিয়া চলে গেছে। এখন যেটা হচ্ছে, আমরা প্রতিটি সকালের যেভাবে যাত্রীর
চাপ দেখেছি। আসলে এটি ঘরমুখো মানুষের ঢল বলা চলে। প্রচুর যাত্রী ছিল, সেই যাত্রী দুপুরের পর থেকে একটু কমতে শুরু করে, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে 1টার পর থেকে কিন্তু আবার যাত্রী আসা শুরু হয়েছে। আমি খোঁজ দিয়েছি যে মানিকগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে, বারোবাড়ি আছে, সেখানে আমি খোঁজ দিয়েছি। সেখানে আমি যেটা জানতে পেরেছি যে প্রচুর যাত্রী এখনো আসতেছে। আপনি জানেন আজকে কিন্তু গার্মেন্টসের শেষ কর্মদিবস, অতএব গার্মেন্টসে যারা চাকরি করতেন তারা আসতে শুরু করেছেন এবং তারা যে পন্থায় তারা আসছেন সেই হিসেবে তাদের ওই রাস্তায় চেকপোস্ট আটকে দেওয়া হচ্ছে। তারা কিন্তু হেঁটে বা বিকল্প পথে তারা আসতে শুরু করেছে। তো আসলে এখন পাটুরিয়াঘাটে প্রচুর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মঞ্জুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু থাকায় আকাশপথকে বেছে নিচ্ছেন যাত্রীরা। ঈদের আগে সব রুটে প্রায় 100% টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছে বিমান সংস্থাগুলো। তবে ফিরতি পথে যাত্রী না থাকায় লোকসান কাটানো সম্ভব হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। দেশে করোনা শুরুর পর থেকেই ধস নামে এভিয়েশন ব্যবসায়। করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হলেও দ্বিতীয় ধাক্কায় আবার বন্ধ হয়ে যায় বিমান চলাচল। 21শে এপ্রিল থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকায় ও সড়কপথে নিষেধাজ্ঞা থাকায় আকাশপথকে যাত্রীরা বেছে নেওয়ায় চাহিদা বেড়েছে বলে জানায় এভিয়েশন ব্যবসায়ীরা। এদের আগে যেহেতু নাম্বার অফ ফ্লাইটস কম, ইন্টারসিটিগুলো বন্ধ অবস্থা আছে, লঞ্চ বন্ধ আছে, ট্রেন বন্ধ আছে, সেখানে আসলে সেই তুলনায় আমি বলবো যে প্রেশারটা আছে। তার কারণে এবং আমাদের সবসময় আসলে ঈদের সময় থাকে ওয়ান ওয়ে ট্রাফিক। ঢাকা থেকে সবাই যার যার গন্তব্যে আসলে ঈদ করতে যাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু রিটার্নে আসলে প্যাসেঞ্জার নাই বললেই চলে। আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের চাহিদাও রয়েছে। সেজন্য ঈদের পূর্বে ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক্সট্রা ফ্লাইট পরিচালনা করবে। করোনার ধাক্কা সামাল দিতে আকাশপথকে সচল রাখার পাশাপাশি খরচ কমানোর পরামর্শ দিচ্ছেন তারা। যাত্রীর চাপটা সামলানোর জন্য আমার মনে হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও কিছু যদি ফ্লাইট পরিচালনার অনুমতি দেন সেটা খুবই ভালো হবে। কেননা এতে যাত্রীদের যেমন একটু যাতায়াতের সুবিধা বাড়বে, তেমনি এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আর্থিক ব্যবস্থাপনা কিছুটা হলেও তারা ভালো করতে পারবে। লোকসান কমাতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুরোদমে চালুর পাশাপাশি আন্তর্জাতিক রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবি বিমান সংস্থাগুলোর। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা থাকছে। ভারতে শনাক্ত করোনার ধরন বিশ্বের জন্য উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিনে দেশটিতে ৩,৮০০ মানুষের প্রাণহানি। সুপার লিগ থেকে সরে না এলে সেরিয়ে আতে নিষিদ্ধ হবে ইউভেন্টাস, কঠোর অবস্থানে ইতালি ফুটবল ফেডারেশন। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। খালেদা জিয়ার প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে বলেও জানান মির্জা ফখরুল। শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সাজাপ্রাপ্ত অনেক আসামি সরকার দলীয় হওয়ায় জামিন নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, অথচ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। বিদেশে চিকিৎসা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই সুবিধা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করে সরকারের মন্ত্রীরা নানা অশালীন মন্তব্য ও সমালোচনা করছে। অভিযোগ করে এসব মন্তব্যের জন্য জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঈদ এগিয়ে আসায় সারা দেশেই জমে উঠেছে মার্কেটগুলোর বেচাকেনা। বিপণী বিতানে ক্রেতার উপস্থিতি বাড়ায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামাজিক দূরত্ব রক্ষা। যদিও স্বাস্থ্যবিধি নিশ্চিত সহ নানা তৎপরতার কথা বলছে প্রশাসন। ঈদের কারণে করোনা পরিস্থিতির মধ্যেও খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল। মৌলভীবাজারে ঈদ এগিয়ে আসার সঙ্গে ভিড় বাড়ছে দোকানপাট, শপিং মলে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত থাকলেও তেমন কোনো ব্যবস্থাপনা দেখা যায়নি মার্কেটগুলোতে। উদাসীনতা ক্রেতাদের মধ্যেও। সুরক্ষাটা তো নিজেই করতে হইব। সরকার তো আর সবসময় খালি সরকার তো মানে প্রতি মানুষের সাথে সাথে ইয়ে করতো নাই। আমি আইছিলাম ব্যাংকে, এখন কিছু
শপিং করে নিয়ে যাই বাড়িতে। ঈদের কেনাকাটা জমে উঠেছে দিনাজপুরের হিলিতেও। সীমান্তের ওপারের পরিস্থিতি খারাপ হলেও স্বাস্থ্যবিধি গুরুত্ব পায়নি এখানে। কম বেশি একই অবস্থা নড়াইল, যশোরের শার্শা, নাভারণ ও বেনাপোলের বিপণী বিতানগুলোতে। করোনার ঝুঁকি আছে, তবুও আমাদের বাজারে আসতে হচ্ছে, কারণ 2 দিন পরে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু চেষ্টা করছি বাজারে আসছি। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা বেড়েছে ফরিদপুরের নিউ মার্কেট, চকবাজার, কাপড়পট্টি, তিতুমির বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারে। লোক সমাগম বেশি হওয়ায় সামাজিক দূরত্ব মেনে চলার উপায় নেই এসব জায়গায়। মাস্ক ছাড়া বিক্রি হবে না, ক্রেতারও মাস্ক ব্যবহার করতে হবে, বিক্রেতারও মাস্ক কেউ কেউ ব্যবহার করতেছে, কেউ কেউ করতেছে না। ফেনীর মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে থাকার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিদিন আমাদের একাধিক মোবাইল কোড বের হচ্ছে এবং সেই মোবাইল টিমের মাধ্যমে যারা মাস্ক পরছে না অথবা যারা স্বাস্থ্যবিধি পালন করছে না তাদের আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা বিপুল পরিমাণ জরিমানাও করেছি অনেককে। অনেক শপিং মলগুলোকে আমরা ইতিমধ্যেই সতর্ক করেছি এবং তাদেরকে কতগুলো নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুরের দোকানপাট, মার্কেটগুলোতেও দেখা গেছে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে আরও জানাতে রাজধানী নিউ মার্কেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখেছেন? দেখুন, আসলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনিক তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামানো এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের হুঁশিয়ারি কোনোটার কিন্তু সাথে মিল নাই রাজধানীর বাজারের এই চিত্রতে। ঠিক এই মুহূর্তে আমি রাজধানীর নিউ মার্কেট এলাকাতে আছি। এই মুহূর্তে চিত্র যদি আপনাকে দেখাই তাহলে দর্শকরা দেখবে যে আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। যে যেমনি পারছে তার পছন্দের জিনিসটি কেনার জন্য ভিড় করছে। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই করোনা সংক্রমণ রোধে যেন বাজারে বা শপিং মলগুলোতে মানুষের যে উপচে পড়া ভিড় সেখানে নিয়ন্ত্রণ করা যায় কিনা এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তারপরে কিন্তু জোর দিয়েছেন। কিন্তু আমি সকাল থেকে নিউ মার্কেট, গাউছিয়া এবং এ পাশে চাঁদনি চক, হকার সুপার মার্কেট যতগুলো মার্কেট দেখেছি, কারণ ঢাকা শহরে এই এলাকাতে এই মার্কেটগুলোতে সবচেয়ে বেশি ভিড় হয় যে কোনো উৎসব পার্বণে কেনাকাটার জন্য। এবং একই সাথে এলিফ্যান্ট রোডে প্রতিটি জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য দেখেছি আমি। তবে আপনি যেটা বলছেন যে প্রশাসনের নজরদারি, এই ধরনের কোনো নজরদারি কিন্তু কোনো বাজারেই কিন্তু বা কোনো শপিং মলে কিন্তু লক্ষণীয় না। এবং যদি ব্র্যান্ডেড দোকান এবং নন ব্র্যান্ডেড দোকান সবখানেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং ফুটপাতেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছিল এবং কয়েকজন বিক্রেতার সাথে কথা হয়েছিল। তবে বিক্রেতাদের তুলনায় ক্রেতাদের মুখে মাস্কের ব্যবহার সংখ্যাটা বেশি এবং তাদের মধ্যে একটু সচেতনতা রয়েছে। যদিও সামাজিক দূরত্ব মানার কোনো লক্ষণই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আর সেই তুলনায় বিক্রেতাদের মুখে শুধুমাত্র মাস্কের ব্যবহারই তুলনামূলক অনেক কম। সেই বিষয়টা কারণটা জানতে চেয়েছিলাম কয়েকজন বিক্রেতাদের কাছে, তারা কেন যদিও মার্কেটের ভিতরে অর্থাৎ একটু গোছানো দোকানগুলোতে বিক্রেতারা মাস্ক ব্যবহার করছেন, কিন্তু একেবারে ফুটপাতে বা ওভারব্রিজের উপরে যেসব বিক্রেতারা বসে তাদেরকে কিন্তু এই মাস্কের ব্যবহারে একেবারে উদাসীন। তাদের বক্তব্য কোনো সুনির্দিষ্ট বক্তব্য নাই কেন তারা মাস্ক, এবং অনেকে এটাও বলেছে শুধুমাত্র পুলিশের ভয়তে তারা কিন্তু মাস্কটা রাখছেন এবং পকেটে মধ্যে রাখছেন। যখন কোনো কেউ তাদেরকে জিজ্ঞাসা করছে তখন তারা মাস্কটা বের করে নিচ্ছেন। তাদের বিক্রিটাই কিন্তু তাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ক্রেতাদের কাছে কয়েকজন জিজ্ঞেস করা হয়েছিল যে, এবং অনেক ক্রেতাই আছে কিন্তু আজকে দিয়ে অনেকবারই কিন্তু বাজারে আসছে, তাদের বক্তব্য হচ্ছে যে তাদের পছন্দের জিনিস তারা কেনার জন্য কিন্তু বারবার আসছেন। যদি এক কথা আপনাকে বলি যে রাজধানী নিউ মার্কেট সহ অন্যান্য যে বাজারগুলো এবং শপিং মলগুলো আছে কোনোটাই কিন্তু প্রশাসনের নজরদারি কোনো থেকে কথা হচ্ছিল সহকর্মী শাহিদ আহমেদের সাথে। ঈদ বাজারের আরও খবর জানাতে এবার বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, মার্কেটগুলোর চিত্র এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? প্রশাসনের নজরদারি আপনার চোখে পড়েছে কিনা? আমি যে জায়গাটিতে রয়েছি এটা বগুড়া শহরের একেবারে কেন্দ্রস্থলের ভিতরে বদরুদ্দিন নিউ মার্কেট। আপনি একটু আমার পেছনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটাতে তুলনামূলকভাবে এখন জনসমাগম বা ক্রেতাদের উপস্থিতি কম, কিন্তু অন্যান্য এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। আমি দুটি বাজারে ঢুকবার চেষ্টা করেছিলাম, একটা জুতার দোকান এবং একটা শাড়ির দোকান এলাকায়, কিন্তু সেখানে ঢুকতে পারিনি। এত মানুষের চাপ
যেখানে দাঁড়ানোরই সুযোগ নাই, তার পাশাপাশি সেখান থেকে অন্য কোনো তথ্য সংগ্রহ করা একেবারেই বলা যায় যে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তারপরেও আমরা শুধু মানুষ আর ক্রেতা এরকমটাই দেখতে পেয়েছি এবং সবখানেই প্রায় একই রকম চিত্রই আমরা দেখতে পেয়েছি। বাজারগুলোতে যেটি স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, সরকারের যে নির্দেশনা রয়েছে সেগুলো আমরা খুব একটা দেখতে পারিনি, বরং বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো বালাই আমরা দেখতে পারিনি। যারা ক্রেতা রয়েছেন তাদের বলা যায় যে অধিকাংশের মুখেই শুধু মাস্কের মধ্য দিয়েই সীমাবদ্ধ রাখা হয়েছে, অন্য কোনো ধরনের স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানার এইসব কোনো কিছুই আমার নজরে পড়েনি। আর আপনি জানতে চেয়েছিলেন যে প্রশাসনিক যে বিষয়গুলো, বিশেষ করে নজরদারির যে বিষয়, সেটি আমার চোখে পড়ে না। আমি গত কয়েকদিন ধরেই বগুড়া শহরের বিভিন্ন এলাকার মার্কেটে ঘুরেছি, সেখানে আমার কোনো জায়গাতেই নজর পড়েনি যে প্রশাসনিক কর্মকর্তারা তাদের জায়গা থেকে আইন প্রয়োগের কোনো চেষ্টা করছেন বা আইন প্রয়োগের কোনো উদ্যোগ তারা নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে মার্কেটগুলো চলছে একেবারে যার মতো করে, যে যেভাবে পারছে সেগুলোই চালাচ্ছেন। এবং সবথেকে বড় যে ঝুঁকি যে জায়গাগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরাও তাদের সাথে এসছেন, বাবা মাদের সাথে ক্রেতা হিসেবে শিশুরাও আসছেন এবং এমনও শিশু রয়েছেন যাদের একেবারেই বলা যায় যে কাতার ভিতরে রয়েছে। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পেয়েছি যে বগুড়ার কোনো মার্কেটেই সরকারের নির্দেশনা মানার ক্ষেত্রে যেমন ক্রেতা বিক্রেতার কোনো তাগিদ অনুভব করছে না, একই সাথে প্রশাসনিক তৎপরতাও নেই। বগুড়ার ঈদের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এবার চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি শুনছিলেন বগুড়া এবং ঢাকার মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় এবং স্বাস্থ্যবিধি মানার আসলে বালাই নেই। চট্টগ্রামের পরিস্থিতি ঠিক কি? চট্টগ্রামেও উপচে পড়া ভিড় না থাকলেও আস্তে আস্তে এই সময়টাতে কিন্তু সবাই বিভিন্ন বিপণী দোকান বা মার্কেটগুলো কেন্দ্রিক হতে থাকে। তবে দুপুরের এই সময়টাতে আমরা গতকালকেও দেখেছি এবং আগেও আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি একটু কম থাকে। বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে ইফতারের পরে কিন্তু প্রত্যেকটি মার্কেটে একেবারে ফুল ধরনের স্থায়ী থাকছে না। এবং সে প্রেক্ষাপটে আমরা দেখছি যে এই সময়টাতে যে স্বাস্থ্যবিধি বা সেই বিষয়গুলো নিয়ে মার্কেট কর্তৃপক্ষ যতটা সচেতন থাকতে পারেন বা সকলকে অনুরোধ করতে পারেন, যখন মানুষ আসলে অনেক বেশি বেড়ে যায় সেই সময়টিতে এটি করা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যারা এখানে কেনাকাটা করতে আসছেন মার্কেটগুলোতে, তাদেরও কিন্তু এই গাফিলতি রয়েছে। এবং আমরা আজকে সকাল থেকে অন্তত 3টি মার্কেটে গিয়েছিলাম এবং এই প্রায় সকল মার্কেট কর্তৃপক্ষ বলছে যে তারা যে সমস্ত লোকজন বা ক্রেতারা আছেন তাদেরকে অনুরোধ করছেন যাতে সমাজ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং মার্কেটের সামনে তারা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন। কিন্তু যদি কেউ নিজে থেকে বা ক্রেতারা সচেতন না হন, সেক্ষেত্রে এই অনুরোধ আসলে তারা খুব বেশি একটা করতে পারেন না, কারণ সেক্ষেত্রে তাদের ক্রেতা হারানোর একটি শঙ্কাও থাকে। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের মার্কেটগুলোতে কিন্তু এই সব বিষয়গুলো নজরদারি করার জন্য জেলা প্রশাসনের কোনো টিম আসলে গত 2-3 দিন ধরে দেখছি যে তারা মাঠে আমরা দেখিনি এবং পুলিশের পক্ষ থেকেও বা এই ধরনের নজরদারি নেই। তবে পুলিশ যেটি জানিয়েছে যে তারা বিভিন্ন মার্কেটে যে ব্যবসায়ী সমিতির নেতারা আছেন বা ব্যবসায়ী সমিতি আছে তাদের সাথে ইতিমধ্যে দফায় দফায় বিশেষ করে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। আর সড়কে কিন্তু একই অবস্থা, অর্থাৎ গণপরিবহনগুলোতে পুলিশ গাড়ি থেকে করে পাশাপাশি যে নিয়ম মেনে ছিল সেটি। চট্টগ্রামের মার্কেটগুলোর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। ঈদ সহ নানা উৎসবে তৎপর হয়ে ওঠে তারা, নানা কৌশলে হাতিয়ে নেয় সাধারণের সর্বস্ব। রাজধানীতে অভিযান চালিয়ে এমনই এক চক্র হাজি পার্টির প্রধান সহ 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা গণপরিবহনে যাত্রীদের চেতনা নাশক খাইয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছিল। হাজি পার্টি নামের চক্রটির প্রধান হাজি ইমরান নানা ওষুধের দোকান থেকে কেনেন বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ। নানা উপাদান সহ সেসব মেশান নেপচুন ল্যাবরেটরিজের একটি ওষুধের সঙ্গে। পরে গণপরিবহনে যাত্রীর পাশে বসে তৈরি করেন ঘনিষ্ঠতা। এক পর্যায়ে সেই ওষুধ খাইয়ে অজ্ঞান করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব। যতভাবে গাড়ি তুইরা প্যাসেঞ্জারের পাশে বসি, তাদের টাকা পয়সা হচ্ছে আর খারাপটা খাই, ভালোটা আমরা খাই। এভাবে আমি নেমে যাই, ওরা ঘুমিয়ে গেল, ওরা টাকা পয়সা নেয় পরে। আমি আছি 10-15 বছর। কয়বার ধরা পড়ছে? 2-3 বার। সোমবার রাজধানীর উত্তরার বাসা থেকে ইমরানকে আটক করে ডিবি। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকা থেকে চক্রটির অন্য 3 সদস্যকে আটক করা হয়। নেপচুন ল্যাবরেটরিজের প্রতিনিধি সেজে ওষুধ বিক্রির নামে এ তৎপরতা চালাচ্ছিল তারা।
ওষুধপত্রের ব্যাগটা আমি নিয়ে থাকি, যখন ওনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নেয়, আমি দিয়ে দেই, আবার ওর কাজ শেষ হলে আবার ব্যাগটা আমার কাছে দিয়ে দেয়, আমি নিয়ে এক জায়গায় বসে থাকি। ওষুধ খাওয়ার পরে আমরা সাইডে থাকি, পরে আমরা যদি কেউ টাকা তারা সাপোর্ট দিয়ে রাখি। চক্রটির বেশিরভাগ সদস্য এ কাজে জড়িত 10 বছরেরও বেশি সময় ধরে। এ অপরাধে কঠোর সাজার বিধান না থাকায় এরা জামিনে বের হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তারা বারে বারেই ধরা পড়ে এবং বারে বারেই একটা পর্যায়ে জেলখানা থেকে মুক্তি পায়, কারণ অজ্ঞান যারা করে তাদের জন্য খুব বড় রকমের ধারা নাই। হত্যা প্রচেষ্টা থাকে, বিষাক্ত ক্রিয়ার ধারা থাকে এবং প্রতারণার ধারা থাকে। এইগুলো কখনো কখনো জামিনযোগ্য হয়ে যাওয়ার কারণে তারা জামিন পেয়ে যায়। আর আপনার পাশে আরেকজন রোজাদার বসে আপনাকে একটু জুস খেতে দিল অথবা আপনাকে একটুখানি খুরমা খেজুর খেতে দিল, আপনি অবশ্যই না খেয়ে থাকলে এটা খেতে যেন। অজ্ঞান ও মলম পার্টি থেকে বাঁচতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো মেট্রো রেলে 6টি বগি চালানো হয়েছে আজ সকালে। ঢাকা উত্তরার ওয়ার্কশপে কোচগুলো চালানো হয়। এ সময় কোচগুলোকে চালিয়ে নেওয়া হয় আনলোডিং জোনে। মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শনে ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সহ জাইকার প্রতিনিধিরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। মেট্রো রেল কর্তৃপক্ষ ও জাপানি রাষ্ট্রদূত কোচের ভেতরে ঘুরে দেখেন। পরে জাপানের রাষ্ট্রদূত বলেন, করোনা হলে আর্টিজান হামলার কারণে প্রকল্পটি অনেক বাধার মুখে পড়ে। উন্নয়ন সহযোগী হিসেবে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। পরে ভিডিও কনফারেন্সে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। দ্বিতীয় সেটে আরও 6টি কোচ মংলা বন্দরে পৌঁছেছে। তৃতীয় চতুর্থ সেট চলতি বছরে আগস্ট এবং পঞ্চম সেট সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে। অবশিষ্ট সেটগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে পৌঁছবে। সেই দিন দূরে নয়, খুবই কাছেই ঢাকাবাসী মেট্রো রেলে যাতায়াত করতে পারবে। হাওড়া অঞ্চলে শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে বোরো ধানের উৎপাদন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, গেল বছরের তুলনায় চলতি বছর 1,29,313 হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সারা দেশে এবার বোরো ধানের আবাদ হয়েছে 48,83,760 হেক্টর জমিতে। কৃষিমন্ত্রী জানান, এবছর বোরোতে 2,05,00,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের। আশা করা হচ্ছে গত বছরের তুলনায় 10 লাখ টন বেশি উৎপাদন হবে। তিনি আরো বলেন, সোমবার পর্যন্ত সারা দেশে শতকরা 64% ধান কাটা শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই 100% ধান কাটা শেষ হবে। গত বছরের চেয়ে বেশ ভালো ফলন এবার হচ্ছে, অর্থাৎ প্রতি হেক্টরে উৎপাদন বেড়েছে এবছর 0.20 টন। এই ফলন বেশি হওয়ার কারণ এবছর হাইব্রিড ধানের উৎপাদন যেমন বেশি হয়েছে, উচ্চ ফলনশীল ধানের প্রচলন ও সম্প্রসারণও বেশি হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকে মাঝে মাঝে বৃষ্টি চলছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন সহ আগামী 2-3 দিন এই পরিস্থিতি থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে তুলনামূলক কম। আজ সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ময়মনসিংহে সর্বোচ্চ 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহ খানেক দেশের কোথাও দাবদাহের সম্ভাবনা নেই, তবে মৌসুমি গরম অনুভূত থাকবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস। গাজা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। হামাসের শীর্ষ কমান্ডার সহ 21 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে হামলার প্রতিবাদে ইসরায়েল, ফিলিস্তিন ও তুরস্কে বিক্ষোভ হয়েছে। দুই দেশে চলমান সহিংসতার ঘটনায় জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে সোমবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস সহ বিভিন্ন গোষ্ঠী। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ঘটে হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে হামাসের 15 সদস্য রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস সীমা অতিক্রম করেছে, তাই এর জবাব কঠোরভাবে দেয়া হয়েছে। জেরুজালেমে মিসাইল হামলা করে রেড লাইন অতিক্রম করেছে তারা, আমরা এর কড়া জবাব দেব। আমাদের অঞ্চল, নাগরিক এবং সেনাদের উপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না। যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদের মূল্য দিতে হবে। তবে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে আল-লিদ শহরে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। এ সময় ইসরায়েলের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এদিকে দুই পক্ষকে হামলা বন্ধ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। হামাসকে অবশ্যই দ্রুত রকেট হামলা বন্ধ করতে হবে, দুই পক্ষকেই শান্ত থাকতে হবে। এছাড়া রকেট হামলা অবশ্যই বন্ধ করতে হবে জানিয়ে টুইট করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানান তিনি। বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে শিগগির সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে জরুরি বৈঠক হলেও কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে জাতিসংঘের এক কূটনৈতিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী মিশর এবং কাতার এই লড়াই থামানোর চেষ্টা করছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে শনাক্ত করোনার ধরনকে বিশ্বের জন্য উদ্বেগ। বেড়েছে মৃতের হার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ মহারাষ্ট্রে টানা 2 মাস পর সবচেয়ে কম শনাক্ত মিলেছে। সংক্রমণ কিছুটা কমেছে কর্ণাটক, কেরালা ও উত্তরপ্রদেশে। ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপাতি শহরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহের সমস্যার কারণে করোনা আক্রান্ত 11 রোগীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশেও প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। চিকিৎসক সংকট মেটাতে সাবেক সেনা চিকিৎসকদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতে শনাক্ত করোনার ধরন B1617-কে বিশ্বের জন্য উদ্বেগজনক হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে শনাক্ত হওয়া করোনার ধরনটির দ্রুত বিস্তারের বেশ কিছু প্রমাণ মিলেছে বলে জানান কোভিড বিষয়ক প্রধান মারিয়া ভান কেরকোভ। এখন পর্যন্ত বিশ্বের 17টি দেশে ধরনটি শনাক্ত হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতে অক্সিজেন, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য তহবিল গঠন করা হয়েছে বলে জানান সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসিস। ভারতের করোনা সংকট মোকাবেলায় $15 মিলিয়ন সহায়তা দিয়েছে টুইটার। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু 2.5 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত ভারতে মারা গেছে 2,50,000 মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 10,500 বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 33,17,000। নতুন 6,08,000 রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 15,95,00,000 বেশি। ব্রাজিলে মারা গেছে 1,000 মানুষ। যুক্তরাষ্ট্রে কমেছে করোনার আক্রান্ত ও মৃতের হার। একদিনে 350 মৃত্যু ও 29,000 মানুষের ভাইরাস পাওয়া গেছে। 12 থেকে 15 বছর বয়সীদের মধ্যে ফাইজার ও বায়োএনটেকের কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বিস্তার কমায় বার ও রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে স্পেনে। সুদানে বেড়েছে দ্বিতীয় দফা সংক্রমণ। পাকিস্তানে চলছে দেশজুড়ে লকডাউন। ইউরোপিয়ান সুপার লিগ ইস্যুতে ইউভেন্টাসকে সতর্ক করল ইতালির ফুটবল অ্যাসোসিয়েশন। নাম প্রত্যাহার না করলে সেরিয়া থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি সংস্থাটির সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার। বড় দুই প্রতিযোগিতায় খেলতে চাইলে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই ইতালির ক্লাবটির। ইউরোপিয়ান সুপার লিগ থেকে অনেকগুলো ক্লাব সরে গেলেও এখনো অনড় 3 পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর ইউভেন্টাস। তবে তুরিনের ওল্ড লেডিদের সেরিয়াতে অংশগ্রহণ এবার চূড়ান্ত হুমকির মুখে। ইতালির রেডিও রাইকে দেয়া সাক্ষাৎকারে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা তার কঠোর অবস্থান জানিয়েছেন নতুন করে। নতুন মৌসুমের শুরুর আগে যদি সুপার লিগ থেকে ইউভেন্টাস সরে না আসে তবে তাদেরকে বাদ দিয়েই হবে সেরি আ। কোনো ক্লাবই ফেডারেশনের সুনির্দিষ্ট নিয়মের বাইরে যেতে পারবে না। চলতি মৌসুমে শিরোপা থেকে অনেক আগেই ছিটকে গেছে রোনালদোর দল।
শীর্ষ 4-এ খেলা নিয়েও আছে শঙ্কা। আর শাস্তির মুখে পড়লে হয়তো সুপার লিগ ছাড়া আর কোথাও থাকবে না ইউভরা। ইউএফা ও এই 3 ক্লাবের মধ্যে লড়াই নিয়ে আমরা ক্লান্ত। আশা করি যত দ্রুত সম্ভব বিতর্কের সমাধান হবে। ইউএফা এবং ইউভেন্টাসের মধ্যে মধ্যস্থতার সুযোগ এখনো আছে। গেল মাসে ইউরোপিয়ান সুপার লিগের আলাপ ওঠার 48 ঘন্টার মধ্যে সরে দাঁড়ায় ইংলিশ 6 ক্লাব। লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যামের পাশে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ আর ইতালির ইন্টার মিলান ও এসি মিলান মত বদলায়। ফলে এমনিতেই সুপার লিগ আছে হুমকির মুখে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় আজ রাত 2টায় বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে। মেসির দল টেবিলের 3-এ থাকলেও শিরোপা স্বপ্ন এখনও বেঁচে আছে। তবে সেজন্য বাকি ম্যাচগুলো শুধু জিতলেই কেবল হবে না, মিলতে হবে বেশ কিছু সমীকরণও। লা লিগার শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। এবার মৌসুম জুড়ে আধিপত্য করেছে সিমিওনির দল, কিন্তু শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারানোয় সুযোগ তৈরি হয়েছে বার্সা আর রিয়ালের। তবে লিগে বাকি 3 ম্যাচ আতলেতি জিতলে আর কারোই সুযোগ নেই চ্যাম্পিয়ন হবার। আবার দুই প্রতিপক্ষ যদি পয়েন্ট হারায় তবে শিরোপার পথ হবে আরও সহজ। লিগে সব দলেরই বাকি আর 3 ম্যাচ। বার্সেলোনা আজ খেলবে তার প্রথমটি। শিরোপা জয় বার্সার সমীকরণটা এইরকম, নিজেদের জয়ের পথে থেকে রিয়ালের পয়েন্ট খোয়ানোর অপেক্ষা করতে হবে। আর টেবিল টপার আতলেতিকোর অন্তত 1 ম্যাচে হারতে হবে। আসার কথা হলো বার্সার শেষ 3 প্রতিপক্ষের কোনোটাই খুব কঠিন না। 35 ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট 77 আর রিয়াল বার্সা সমান 75 পয়েন্টে দাঁড়িয়ে। আমরা এখনো চ্যাম্পিয়ন হতে লড়ছি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। শিরোপা জয় আমাদের হাতে নেই, আমরা শুধু নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে পারি। ভুল করে প্রতিপক্ষের পথ সহজ করে দেয়া চলবে না। রিয়ালের সামনে অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল, গ্রানাদার মতো শক্ত প্রতিপক্ষ। জিদানের দলের যাত্রা তাই কঠিন। তবে লিগের বাকি অংশে শতভাগ জয় পেলে আর আতলেতিকো কোনো এক ম্যাচে ড্র করলে ট্রফি জিতবে লস ব্লাঙ্কোস। কারণ আতলেতিকো আর বার্সা দু দলের সাথেই মুখোমুখি লড়াই এগিয়ে রিয়াল। আর লা লিগায় পয়েন্ট সমান হলে আগে দেখা হয় হেড টু হেড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে আজ 3টে ম্যাচ। শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী জমজমাট লড়াই শুরু সন্ধ্যা 7টায়। পয়েন্ট টেবিলের 5 নম্বরে শেখ রাসেল টানা 3 ম্যাচ জয়ের পর শেষটা হেরেছে তারা। অন্যদিকে ছন্দে রয়েছে চট্টগ্রাম আবাহনী, টানা 2 ম্যাচে জয় তাদের। শেষ ম্যাচে মিডফিল্ডার রাকিব হোসেনের জোড়া গোলে সাইফের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে মারুফুল হকের দল। এদিকে রাত 9টায় সাইফ স্পোর্টিং লড়বে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে। 15 ম্যাচে 7 জয়ে 7 নম্বরে সাইফ। আর দিনের শুরুর ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ তলানি দল আরামবাগ। 3 নম্বরে থাকা শেখ জামাল ফেভারিট হয়ে নামবে এই লড়াইয়ে। শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 5 লাখ ভ্যাকসিন আনতে চীনে গেল পরিবহন বিমান। কোয়াড জোটে যোগ দেবে কিনা তা বাংলাদেশের নিজস্ব বিষয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বৃষ্টি উপেক্ষা করে ঈদে ঘরমুখ মানুষের ঢল। শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা আপাতত বন্ধ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হবে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঈদের দিন পর্যন্ত চলতে পারে আবহাওয়ার পূর্বাভাস। গাজায় দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বিমান হামলায় 21 ফিলিস্তিনি নিহতের ঘটনায় উদ্বেগ, সহিংসতা বন্ধের আহ্বান। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।